এই ক্লাসে আছি 8টার পরে বেরোইতে। হ্যাঁ হ্যাঁ এটা ফাইনাল দিয়েছে। হ্যাঁ আগেরবার হচ্ছে 14 সবাই চলে আসছেন মোটামুটি দেখা যাচ্ছে। রাখি মুখার্জি আছেন, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ভালো আছেন আপনি? জি স্যার, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। মানে আপনার খোঁজ নিতে হয় মাঝে মধ্যে একটু, আপনি ভয় ধরাই দিয়েছিলেন। জি স্যার। ঠিক হয়ে গেছে তো এখন নাকি? জি স্যার, ঠিক হয়ে গেছে। আর ও এখন আরো ঠিক হয়ে থাকবে। আচ্ছা আচ্ছা, কেন আরো ঠিক হয়ে থাকবে কেন? এরা কি তোর বিয়ে হয়ে গেছে স্যারের জানাইছিস? স্যার জানে। আর নেক্সট শুক্রবারটাও দিয়ে দে। স্যার আরো সুসংবাদ আছে, কিন্তু আরো কিছুদিন পরে দিব। আন্টি হতে যাব। আচ্ছা আচ্ছা, তো ভালো খবর। জি স্যার, ও প্রচুর আগায় গেছে। ঠিকই তো আছে, আর কত, এত পড়াশোনা করে কি হবে? আন্টি হচ্ছে তো মিষ্টি কি আপনারা খাওয়াবেন না সে খাওয়াবে? স্যার আমরাই খাওয়াবো। জি স্যার, ওরা খাওয়াবে, আমি কবে কেন সেটা? খাওয়াবো? কবে সেটা? ডেট দেন, কে কবে খাওয়াবেন? সবারটা তো একদিনে খাওয়া যাবে না। স্যার আমি মাছও খাওয়াবো। ডেট দেন, কে কবে, ডেট মেসেঞ্জারে পাঠাই দিয়েন, আমি আর লোকেশন দিয়ে দিয়েন, আশপাশে দিয়েন, যাতে আবার দেখা গেলো যে একটা মিষ্টি খাইতে দিয়ে 500 টাকা খরচ হয়ে যাচ্ছে, এমন যাতে না হয়। জি স্যার, সেভাবে দিস। আপনাদের সাথে ক্লাস হচ্ছে C3307, রাইট? তাই তো নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা বড় হয়ে গেছেন অনেক, মানে বৃদ্ধ হওয়ার পথে আর কি। থার্ড লাস্ট সেমিস্টার সম্ভবত থিওরি ক্লাসের, এটাই বেশিরভাগেরই, দু একদিন হয়তো দু একটা রিটেক আছে, বাকি সবাই হয়তো বা লাস্ট ক্লাস। আমরা শুরু করি। এটা হচ্ছে একটা 1.5 ক্রেডিটের ক্লাস। দ্যাট মিনস হচ্ছে আমি একাই নিব, এখানে আর কেউ নেবে না, এবং সপ্তাহে একটা করে ক্লাস। সাবজেক্টটার কোর্স টাইটেল হচ্ছে রিভার ইঞ্জিনিয়ারিং। 1.5 ক্রেডিট আমি চেষ্টা করবো মোটামুটি যতটুকু করা যায় পড়ানো। আমরা প্রথম আজকে যে টপিকটা শুরু করতে যাচ্ছি, বা যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে রিভার্স, দেয়ার বিহেভিয়ার, কন্ট্রোল অ্যান্ড ট্রেনিং। প্রথমে আসি রিভার সম্বন্ধে একটু, যে রিভার কেন, রিভারের প্রয়োজনীয়তাটা কি। দেখেন, প্রথমে বলতেছি ইম্পর্টেন্স অফ রিভার্স অ্যান্ড নেসেসিটি অফ কন্ট্রোলিং দেম। যে রিভারের প্রয়োজনীয়তা কি, এবং পাশাপাশি রিভারকে কন্ট্রোলিংয়ের, সরি, রিভারের গুরুত্ব কি, এবং হচ্ছে রিভারকে কন্ট্রোল করার প্রয়োজনীয়তাটা কি, আসলে কেন আমরা রিভারকে কন্ট্রোল করব। আমি বলতেছে ওয়াটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ন্যাচারাল রিসোর্সেস, নট অনলি অফ এ স্টেট অর অফ এ কান্ট্রি, বাট অফ দ্য এন্টায়ার হিউম্যানিটি। অর্থাৎ বলতেছে কি, যে পানি, সহজ কথায় আমরা জানি পানির অপর নাম জীবন। পানি শুধুমাত্র একটা স্টেট অথবা একটা কান্ট্রির জন্য যে প্রাকৃতিক সম্পদ, যে বলি আমরা, পানি কি হচ্ছে একটা প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদ হিসেবে শুধুমাত্র একটা স্টেট অথবা একটা কান্ট্রির কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে পুরা মানব জাতির জন্য হচ্ছে ন্যাচারাল রিসোর্স হিসেবে, ন্যাচারাল প্রাকৃতিক সম্পদ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা ন্যাশনের বা একটা জাতির প্রসপারিটি বা অনেকটা নির্ভর করে, প্রাইমারি ডিপেন্ডস আপন দ্য এক্সপ্লোরেশন অফ দিস রিসোর্স। এই রিসোর্সটাকে এক্সপ্লোরেশনের উপর অনেকটা একটা জাতির এটা নির্ভর করে, প্রসপারিটিটা বা উন্নতিটা অনেকটা নির্ভর করে। এবং দাস, দেখেন এখানে বলতেছে, দাস ইট ক্যান বি স্টেটেড দ্যাট দ্য প্রাইমারি ওয়েলথ অফ এ নেশন ইজ ওয়াটার, হুইচ ফ্লোস ইন রিভার্স অ্যান্ড স্ট্রিমস। দিস
itself establishes the importance of rivers and no other explanation is required to stress their importance. অর্থাৎ বলতেছে যে নদী নিয়ে আসলে আলাদাভাবে এক্সপ্লেন করার কিছু নাই, এটার গুরুত্ব নিয়ে আমরা মোটামুটি সবাই জানি যে নদী এবং নদীর পানির গুরুত্বটা কতটুকু। এবং দেখেন বলতেছে যে টাইম সিন্স ইমমেমোরিয়াল, যে গুরুত্বপূর্ণটা সেই স্বীকৃত, বহুকাল যাবৎ পানির গুরুত্বটা হচ্ছে স্বীকৃত। এবং rivers have occupied a very prominent place in every stage of human development. এগুলো আমি আর এভাবে পড়তে চাচ্ছি না, যে আসলে আমরা মোটামুটি সবাই জানি এবং আপনারা জানেন যে দেখেন যে আমাদের যে বন্দরগুলা বা আমাদের শহরগুলা সব কিন্তু নদী কেন্দ্রিক হওয়ার মেইন কারণ হচ্ছে নদীর থেকে কি হচ্ছে আমার ট্রান্সপোর্টেশন কস্টটা হচ্ছে সব থেকে কম। এই কারণে আমাদের যে মেইন শহরগুলো কিন্তু গড়ে ওঠে সব নদী কেন্দ্রিক, নদীর আশপাশে। আমরা যদি দেখি যে টাইপস কি আছে, ক্লাসিফিকেশন ডিপেন্ডিং আপন দ্য টোপোগ্রাফি অফ দ্য বেসিন। টোপোগ্রাফির উপর ভিত্তি করে রিভারকে মূলত দেখেন এখানে দুই ভাগে ভাগ করা আছে, 3 ক্লাসে ভাগ করছে, যদিও বলছে 2 ক্লাসে। একটা হচ্ছে রিভার ইন হিলস অর্থাৎ আপার রিচে যে নদীগুলো আছে সেটা একটা, আর একটা হচ্ছে রিভার্স ইন অ্যালুভিয়াল প্লেন বা ফ্ল্যাট প্লেনে যেগুলো আছে বা লোয়ার রিচে যেটা আছে, আর একটা হচ্ছে টাইডাল রিভার অর্থাৎ খরস্রোতা নদী যেটা, জোয়ারভাটার নদী যেটা, সেটা হচ্ছে টাইডাল রিভার। এবং এই যে সমস্ত রিভারগুলো সম্বন্ধে এরপরে প্রতিটা প্যারাতেই হচ্ছে ডেসক্রাইব করা আছে যে কোনটা কেমন বা কোনটার এই কি এখানে দেওয়া আছে। দেখেন যেমন প্রথমে রিভার্স ইন হিলস আপার রিচেস, যেটা আপার রিচেসের এই রিভারটা হচ্ছে আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইনসাইজড আর রকি রিভার স্টেজ, আর একটা হচ্ছে বোল্ডার রিভার স্টেজ। এগুলা আপনারা একটু রিডিং করবেন, এগুলা নিয়ে আমাদের অতটা মানে নাই, আমরা সামনে দেখবো যে আসলে। এবং আমাদের এই যে রিভার টিভার এগুলো মোটামুটি ওপেন চ্যানেল যে আছে ওখানেও টুকটাক হয়তো বা পড়ার কথা, বা ইরিগেশন আর একটা সাবজেক্ট আছে ওখানে হয়তো বা কি করবে। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের দেশের পার্সপেক্টিভে যেটা গুরুত্বপূর্ণ সেটা দেখবো, সেটা হচ্ছে যে রিভার্স ইন অ্যালুভিয়াল ফ্লাড প্লেন বা লোয়ার রিচেস। এই রিভারগুলোর মেইন বৈশিষ্ট্য হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দিস রিভার রিচেস ইজ দ্য জিগজ্যাগ ফ্যাশন ইন হুইচ দে ফ্লো কল্ড মেন্দারিং। অর্থাৎ দেখেন যে আমাদের যে সেই রিভারগুলোতে মূলত এই যে সিল্টিং এবং স্কাউরিং ঘটে, যে কারণে মেন্দারিংটা সৃষ্টি হয়, যে এখান থেকে রিভারগুলো এরকম কি থাকে, জিগজ্যাগ ফ্যাশনে থাকে, যে কারণে সে আছে একটা ওয়াটার এসে এখানে আঘাত করতেছে, তারপরে সিল্টগুলো এসে এই পাশে সেডিমেন্টগুলো জমা হয়, আস্তে আস্তে আবার এই দিক থেকে গিয়ে আবার এই প্রান্তে জমা হয়, যেটাকে বলা হয় হচ্ছে মিন্দারিং। এবং দেখেন বলতেছে the mindar freely from one bank to another and carry sediment which is similar to bed material। অর্থাৎ বেড ম্যাটেরিয়ালটাকে যে ক্যারি করে, যেটাকে বলা হচ্ছে সেডিমেন্ট, অর্থাৎ এক পাশে ক্ষয় হয় আর এক পাশে হচ্ছে জমা হয়, যেটাকে বলতেছে মিন্দারিং। অর্থাৎ এক পাশে হচ্ছে সৃষ্টি হয় কনকেভ আর এক পাশে হচ্ছে কনভেক্স, অর্থাৎ এক পাশে উত্তল অবস্থা সৃষ্টি হয় আর এক পাশে হচ্ছে অবতল। এবং এখানে আপনারা দেখতেছেন যে কনকেভ যেটা সেটা হচ্ছে আউটার এজে সৃষ্টি হয়েছে এবং কনভেক্স যেটা সেটা হচ্ছে ইনার এজে সৃষ্টি হয়েছে। এবং ম্যাটেরিয়াল এখানে বলতেছে ম্যাটেরিয়াল গেটস ইরোডেড কনস্ট্যান্টলি ফ্রম দ্য কনকেভ ব্যাঙ্ক অফ দ্য bend and gets deposited either on the convex side inner edge of the successive bends or between two successive bends to form a bar। অর্থাৎ এরকম একটা বার আসলে সৃষ্টি হয়, সেইটার বর্ণনাটা এই জায়গাটাতে হচ্ছে দেয়া আছে। এরপরে বলতেছে যে একটা রিভার স্টেট, মনে করেন যে শুরুতে একটা রিভার স্টেট আছে, কিন্তু কোনো কারণে যদি একটা মুভিং রিভার when on a straight moving river just slightly deviates from its axis, যদি অ্যাক্সিস থেকে যদি স্লাইটলি সে কোনো কারণে ডেভিয়েট করে, এই ডেভিয়েটের কারণে এখানে একটা আনব্যালেন্স অবস্থার সৃষ্টি হয়, যে আনব্যালেন্সের কারণে এক পাশে হচ্ছে আমাদের ইরোশনটা শুরু হয়, কনস্ট্যান্ট ইরোশন শুরু হয়, যে কারণে এক পাশে হচ্ছে উত্তল অবস্থা সৃষ্টি হয় এবং আরেক পাশে
অবতল অবস্থার সৃষ্টি হয়, অর্থাৎ এক পাশ থেকে ক্ষয় হয়ে আর এক পাশে যে ডিপোজিশনটা ঘটে। এবং এই ফ্লাড প্লেনের রিভারকে মূলত 5টা ভাগে ভাগ করা হয়, যার একটা হচ্ছে অ্যাগ্রেডিং রিভার, একটা ডিগ্রেডিং রিভার, একটা স্টাবেল ব্রেডেড রিভার এবং হচ্ছে ডেল্টাইক রিভার। আমরা যদি দেখি কোনটা কি, যে বলতেছে ইফ দ্য রিভার ইজ কালেক্টিং সেডিমেন্ট অ্যান্ড ইজ বিল্ডিং আপ ইটস বেড, ইট ইজ কল্ড অ্যান অ্যাগ্রেডিং অর অ্যান অ্যাক্টিং টাইপ রিভার। অর্থাৎ বলতেছে একটা রিভার যদি সেডিমেন্টকে কালেক্ট করে এবং এর বেডটাকে আস্তে আস্তে বিল্ড করে, অর্থাৎ বেডে যদি আস্তে আস্তে পলি জমা হয়, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাগ্রেডিং রিভার। এবং বেডটা যদি আমার স্কাউরিং হয়, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ডিগ্রেডিং রিভার। আর যদি এই কোনো সিল্টিং অথবা স্কাউরিং এই দুটার কোনোটা যদি না ঘটে, সেটাকে বলা হয় হচ্ছে স্টেবল রিভার। এবং এখানে বলতেছে যে দেখেন একটা রিভারের পুরা লেন্থ বরাবর যে হচ্ছে অ্যাগ্রেডিং টাইপ অথবা ডিগ্রেডিং টাইপ অথবা স্টেবল হবে নট নেসেসারি। একটা রিভারের বিভিন্ন অংশে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পারি। কোথাও অ্যাগ্রেডিং হতে পারে, কোথাও ডিগ্রেডিং হতে পারে, বা কোথাও কোথাও দেখা যেতে পারে যে স্টেবল হতে পারে। যদি স্টেবল হওয়াটা হচ্ছে আসলে ন্যাচারাল ফেনোমেননের মধ্যে পড়ে না, বেশিরভাগই হচ্ছে অ্যাগ্রেডিং অথবা ডিগ্রেডিং এর ভিতরে পড়ে যায়। এই জন্য এখানে বলতেছে it is not necessary that a river is should be on type in its entire alluvial length. Rather, it is generally of more than one type of ridge in its length. এবং এখানে বলতেছে in other words the same river ridge may behave as an aggregating or of degrading or stable type, যেটা আমি একটু আগেই বললাম। এবং দেখেন এখানে আমরা যে 5টা রিভার এর কথা বলা আছে, টাইপের রিভারের কথা বলা আছে, সেই রিভারগুলোর এখানে বর্ণনা দেয়া আছে। প্রথমে হচ্ছে ফিগার 8.2 তে আপনারা দেখতেছেন যে অ্যাগ্রেডিং টাইপ রিভারের কথা এখানে বলা আছে, যে আমার অরিজিনাল বেড হচ্ছে অরিজিনাল ইনএডিকুয়েট বেড স্লোপ হচ্ছে এটা আছে আমার, আস্তে আস্তে পলি জমা হয়ে এর বেডটা ফাইনাল বেডটা এরকম হয়ে গেছে। আর ডিগ্রেডিং রিভার যেটা, তার বেড এখানে ছিল, স্কারিং হইতে হইতে এখানে চলে আসছে। এবং এখানে বলতেছে আমরা যদি বর্ণনা একটু দেখি, an aggregating river is a silting river। এখানে হচ্ছে সিল্ট কি হয়, জমা হয়, এবং সিল্ট জমার মাধ্যমে এর বেড স্লোপটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। এবং এই সিল্টিংটা অনেক কারণে হতে পারে। এখানে দেখেন বলতেছে দ্য সিল্টিং মে বি ডিউ টু ভেরিয়াস রিজন, একটা বলে সাচ অ্যাজ হেভি সেডিমেন্ট লোড, construction of an obstruction across the river such as a dam or a wire। অর্থাৎ বলতেছে যে আপনার যদি সেডিমেন্ট লোডটা অনেক বেশি হয়, অথবা দেখা গেল যে একটা ড্যাম অথবা একটা ওয়্যার তৈরি করা হলো রিভারে, সেক্ষেত্রে হতে পারে। এরপরে সাডেন ইন্ট্রুশন অফ সেডিমেন্ট ফ্রম এ ট্রাইবিউটারি, অর্থাৎ একটা শাখা থেকে হঠাৎ করে এসে সেডিমেন্ট রিভারে ঢুকে পড়লো বা রিভারে আসলো, সে কারণে হতে পারে। এবং এই ধরনের রিভারে সাধারণত দেখেন বলতেছে যে হ্যাজ এ স্ট্রেট অ্যান্ড ওয়াইড রিসেস, স্ট্রেট এবং ওয়াইড রিসেস থাকে সাধারণত। আর ডিগ্রেডিং টাইপটা এখানে আপনারা দেখতেছেন যে কনস্ট্যান্টলি কি হয়েছে, আমাদের গেটিং ইরোডেড, স্কাউট হয়ে গেছে টু রিডিউস অ্যান্ড ডিসিপেট অ্যাভেলেবল এক্সেস ল্যান্ড স্লোপ। এক্সেস ল্যান্ড স্লোপটা আস্তে আস্তে কি হয়ে গেছে, তো ডিসিপেট হয়ে গেছে, কমে গেছে। এবং এটা সাধারণত দেখা যায় একটা কাট অফের অথবা বিলো এ ড্যাম অর এ ওয়ার অর এ ব্যারেজ, এই সমস্ত জায়গায় সাধারণত দেখা যায় যে একটা কাট অফের এভাবে কাট অফ অথবা একটা ড্যামের নিচে অথবা একটা ওয়ারের অথবা একটা ব্যারেজের নিচে সাধারণত এই ডিগ্রেডিং টাইপ রিভারটা দেখা যায়। এরপর স্টাবল, যেটা স্টাবলের কথা বলা আছে, দেখেন এখানে ডাজ নট চেঞ্জ দিস অ্যালাইনমেন্ট, এটা অ্যালাইনমেন্টটা সাধারণত চেঞ্জ হয় না, স্লোপ অ্যান্ড ইস রিজিম সিগনিফিকেন্টলি। এরপরে ব্রেডেড রিভার, যেটা এখানে আমাদের দেখা যাচ্ছে একটা ব্রেডেড রিভারের ফিগার দেওয়া আছে। হোয়েন এ রিভার ফ্লো ইন 2 or more চ্যানেল, যদি একটা রিভারের ফ্লোটা 2 বা তার অধিক চ্যানেলে প্রবাহিত হয়, তাহলে সেটাকে বলা হয় অ্যারাউন্ড অ্যালুভিয়াল আইল্যান্ড, সেটাকে বলা হচ্ছে ব্রেডেড রিভার। যেমন দেখেন এই রিভারটা যেটা এখানে ছোট ছোট কি হয়েছে, ডিপোজিশন হয়ে এরকম
ডেল্টাইক ফর্মের মতো তৈরি হয়েছে। এইখানের পরে এই সমস্ত চ্যানেল দিয়ে একের অধিক চ্যানেল দিয়ে দেখেন যে আসলে ফ্লোটা হচ্ছে এভাবে। এবং মানে বলতেছে দেখেন দ্য ব্রেডেড প্যাটার্ন ইন এ রিভার ডেভেলপস আফটার লোকাল ডিপোজিশন অফ কোর্সার ম্যাটেরিয়াল, যে বড় বড় ম্যাটেরিয়াল সেল বোল্ডার বা এই ধরনের ম্যাটেরিয়াল এসে জমা হয়ে এরকম সিচুয়েশনের তৈরি করে। এরপরে ডেল্টাইক রিভার বলতেছে এ রিভার বিফোর ইটস joins the sea gets divided into branches thus forming a delta shape। অর্থাৎ বলতেছে একটা রিভার যখন হচ্ছে সমুদ্রের সাথে জয়েন হয়, সমুদ্রের সাথে কানেক্টেড হয়, মূলত সেই জায়গাটাতে এই ডেল্টা ফর্মটা তৈরি হয়। সে হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যায়, যে ফ্লোটা এখান থেকে মেইন রিভার থেকে এসে সমুদ্রে পতিত হচ্ছে, এই জায়গাটাতে ওখান থেকে সেডিমেন্ট এসে এই জায়গাটাতে আসলে জমা হয়, যে কারণে ফ্লোটা এদিকে এবং এদিকে দুই দিকে ঘুরে যায়। এরপরে টাইডাল রিভারটা দেখেন এখানে বলতেছে যে দ্য টেইল রিসেস অফ দ্য রিভার্স অ্যাট জয়নিং দ্য ocean and are affected by the tides in the ocean. The ocean waters enters the river during the flood tide and goes out into the ocean during the ebb tide। অর্থাৎ হচ্ছে এখানে আমাদের জোয়ার ভাটার কথাটাই বলা হচ্ছে, এবং এটা মোটামুটি আমরা সবাই কিন্তু জানি যে জোয়ার ভাটাতে আসলে কি ঘটে, পানি আশেপাশে পানি আবার নেমে যায়, এবং কি পরিমাণ পানি আসবে বা কি পরিমাণ পানি হবে এটাও কিন্তু বেশ কয়েকটি ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেমন হচ্ছে রিভারের শেপ কেমন, কনফিগারেশন অফ দ্য রিভার, এরপরে টাইডাল রেঞ্জটা কত, ফ্রেশের ডিসচার্জটা কত, এগুলোর উপর হচ্ছে নির্ভর করে। এবং এটা নিয়ে আসলে আমাদের তেমন পড়ার তেমন কিছু নাই, সেটা এখানে বলছে। ডিটেল ডেসক্রিপশনটা এই বইয়ে আসলে এখানে দেয়া নাই। এরপর ফ্লাড হাইড্রোগ্রাফের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন অফ রিভার্স অন দ্য বেসিস অফ ফ্লাড হাইড্রোগ্রাফ, এটার উপর ভিত্তি করে রিভারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলতেছে হচ্ছে ফ্লাশি রিভার আর একটা হচ্ছে ভার্জিন রিভার। ফ্লাশি রিভার বলতে বোঝাচ্ছে যে ইফ দ্য ফ্লাড রেইজ অ্যান্ড ফ্লাড ফল ইন এ রিভার ইজ সাডেন দেন ইট ইজ কল্ড এ ফ্লাশি রিভার। অর্থাৎ বলতেছে যে যদি একটা ফ্লাড রাইজ করে এবং ফ্লাডটা দ্রুত ফল করে একটা রিভারে, তাহলে সেই রিভারকে সাধারণত বলা হচ্ছে ফ্লাশি রিভার। এবং এই ক্ষেত্রে ফ্লাড হাইড্রোগ্রাফ আমরা যে হাইড্রোগ্রাফ পড়ছিলাম 2-2-তে, ওখানে হচ্ছে দেখা যায় যে এই ধরনের রিভারের ক্ষেত্রে বা এই সমস্ত ক্ষেত্রে হাইড্রোগ্রাফটা খুবই স্টিফ হয়, যে হঠাৎ করে উপরে উঠে যায়, আস্তে আস্তে আবার নেমে যায় গ্রাফটা যদি আমরা প্লট করি, এবং যেটা দ্বারা নির্দেশ করে যে হঠাৎ করে একটা বন্যা হয়েছে, যে কারণে নদীর পানিটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এরপর ভার্জিন রিভার, যেটা এখানে বলতেছে ইন এরিড জোন বা ডেজার্টগুলোতে এ রিভার ওয়াটার মে completely dry before it's joined another river or the ocean. Such a river is called virgin river। অর্থাৎ বলতেছে ডেজার্ট এলাকাতে একটা রিভার কমপ্লিটলি ড্রাই বিফোর ইট জয়েন, একটা অন্য একটা রিভারের সাথে জয়েন করা বা একটা সমুদ্রের সাথে জয়েন করার পূর্বে রিভারটা পুরোপুরি শুকায় যায়, যে কারণে অর্থাৎ তা অন্য একটা রিভারের সাথে বা সমুদ্রের সাথে তার কোনো কানেকশন থাকে না, এই ধরনের রিভারকে বলা হচ্ছে ভার্জিন রিভার। এবং দেখা যায় দেখেন এখানে বলতেছে আফটার ফ্লোয়িং ফর এ সার্টেন ডিস্টেন্স ফ্রম ইটস সোর্স দ্য ওয়াটার অফ সাচ এ রিভার ডিসঅ্যাপিয়ার্স ডিউ টু হাই পারকুলেশন অর ডিউ টু সাকসেসিভ ইভাপোরেশন, অর্থাৎ এক্সেসিভ ইভাপোরেশন। অর্থাৎ বলতেছে যে এই সমস্ত রিভারের ক্ষেত্রে দেখা যায় যে কিছু দূর পানি থাকে এবং ওই কিছু জায়গায় পানিটা হচ্ছে অনেক বেশি মাটির নিচে ঢুকে যায়, অথবা তাপমাত্রা এত বেশি থাকে যে পানিটা ইভাপোরেট হয়ে যায়, বাষ্প হয়ে যায়, যে কারণে হচ্ছে এরা রিভার বা সমুদ্রের সাথে জয়েন করার আগেই হচ্ছে শুকায় যায়। রিভার বা সমুদ্রের সাথে এদের ওইরকম কোনো কানেকশন থাকে না। এরপর ইন্ডিয়ান রিভার বা দেয়ার ক্লাসিফিকেশন। ইন্ডিয়ান রিভার বলতে মূলত আমাদের দেশের এবং ইন্ডিয়ান রিভার আমাদের মূলত এই সব অভিন্ন নদী। আপনারা জানেন যে অভিন্ন নদী প্রায় 54টা না কয়টা জানি বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে অভিন্ন নদী আছে, আবার কোথাও কোথাও 57টা সম্ভবত আছে লেখা। তো হচ্ছে
সেই রিভারগুলোকে মূলত বলা হয়, একটা হচ্ছে হিমালয়ান রিভার আর একটা হচ্ছে নন হিমালয়ান রিভার। অর্থাৎ হিমালয় থেকে যেগুলো, হিমালয়ের পাদদেশ থেকে যে রিভারগুলো উৎপত্তি হয়েছে সেগুলোকে বলা হয় হিমালয়ান রিভার, আর একটা হচ্ছে অন্য যেগুলো আছে সেগুলো নন হিমালয়ান রিভার। টেক অফ ফ্রম হিমালয়। এবং আমরা আমাদের দেশের আশা করি সবাই নদীর নামগুলো জানি। এরপরে মিন্দারিং, এটা আমাদের সম্ভবত আরো আগে পড়ানোর কথা, সম্ভবত ফ্লুইডেই পড়ানোর কথা। মিন্দারিংটা কি জিনিস আমি একটু আলোচনা করছি ওখানে, এটা একটু পড়বেন। এবং মিন্দারিং এর কজ কি সেটাও একটু পড়বেন। আমি বলছি যে হঠাৎ করে দেখা গেল একটা রিভারে যে এক্সেস বেড স্লোপ বা কোনো কারণে অ্যাক্সিসটা একটু ফ্লোর অ্যাক্সিসটা ঘুরে গেল, সেই কারণে হচ্ছে মিন্দারিংটা শুরু হয়ে যায়। এবং এখানে দেখেন বলছে মূলত 4টা ভ্যারিয়েবল আছে, যে ভ্যারিয়েবলগুলোর কারণে মূলত হচ্ছে মিন্দারিংটা নির্ভর করে। যেমন ভ্যালি স্লোপ, সিল গ্রেড অ্যান্ড সিল চার্জ এবং ডিসচার্জ, এবং হচ্ছে বেড অ্যান্ড সাইড ম্যাটেরিয়ালস অ্যান্ড দেয়ার সাসেপ্টিবিলিটি টু ইরোশন। এই 4টা ফ্যাক্টরের উপর মূলত নির্ভর করে। এরপরে যে মিন্দারিংটাকে বর্ণনা করার জন্য বেশ কয়েকটা প্যারামিটার আছে। যেমন এখানে দেখানো আছে যে প্রথমে মিন্দার লেন্থ বলতে একটা মিন্দারিং থেকে আরেকটা মিন্দারিং এর সেন্টার পর্যন্ত যেটা, সেটাকে বলা হচ্ছে মিন্দারিং লেন্থ, ml দ্বারা প্রকাশ করা হয়। এবং এখানে বলতে দেখেন ইট ইজ দ্য অ্যাক্সিয়াল লেন্থ অফ অন মিন্দার, দ্যাট ইজ দ্য ট্যানজেনশিয়াল ডিসটেন্স বিটুইন দ্য করসপন্ডিং পয়েন্টস অফ এ মিন্দার। অর্থাৎ একটা থেকে আরেকটা এই যে ডিসটেন্স এই পর্যন্ত, এটাই হচ্ছে মিন্দার লেন্থ। এরপর মিন্দার বেল্ট এমবি, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে মিন্দার বেল্ট। তো মিন্দার রেশিও এমবি বাই এমএল, যে রেশিওটা এটাকে বলা হচ্ছে মিন্দার বেল্ট। এরপর আরেকটা আছে টর্চুসিটি সিটি, এই ডেফিনেশনটা একটু পড়বেন এটা পরে যদি আসি যেখান থেকে শুরু করব। এরপর কাট অফ কি জিনিস, যে একটু আগে আমরা উপরে দেখতেছিলাম যে বলা আছে কাট অফের কথা। কাট অফ হচ্ছে দেখেন বলতেছে ইন অ্যান এক্সেসিভলি মিন্দারিং রিভার a particular bend may sometimes be abandoned by the formation of a straighter and a shorter channel AB। অর্থাৎ বলতেছে যে এক্সেসিভ যে ইগুলা থাকে, এক্সেসিভ মেন্দারিং যে রিভারগুলো থাকে, অর্থাৎ যেখানে অনেক বেশি মেন্দারিং ঘটে, এই রিভারগুলোতে দেখা যায় যে একটা পার্টিকুলার বেন্ড আস্তে আস্তে অ্যাবান্ডন হয়ে যায়, পরিত্যক্ত হয়ে যায়। অর্থাৎ রিভারের পাশে আমরা দেখি যে ছোট ছোট ডুবার মতো অনেক সময় থাকে, যে আবার রিভার ঘুরে গেছে, এটাকে বলা হচ্ছে কাট অফ। এখানে আমরা যদি দেখি, দেখেন এই হচ্ছে আমার মেইন রিভার, এটা হচ্ছে আমার মেইন রিভার। যে এটাই হচ্ছে আমার মেইন রিভার। এখান থেকে কি হয়েছে, এক পাশে একটা ছোট্ট তৈরি হয়েছে, লো স্যান্ডের আইল্যান্ড তৈরি হয়েছে, যে জায়গাটা হচ্ছে পানি জমা হচ্ছে, এটাকে বলা হয় সাধারণত কাট অফ। এবং এটা হচ্ছে একটা সাধারণত ন্যাচারাল ফেনোমেনা, যে ন্যাচারালি এটা ঘটে থাকে মেন্দারিং এর কারণে। এবং it is evident that a mendar increases the river length, but a cut off reduces the river length। দেখা যায় যে আমাদের মেন্দারের ক্ষেত্রে একটা রিভারের লেন্থ বৃদ্ধি পায়, কিন্তু হচ্ছে কাট অফের ক্ষেত্রে আমাদের রিভারের লেন্থটা সাধারণত কমে যায়। এবং হচ্ছে এই মেন্দারিং এর কারণে আমাদের রিভারের যে লেন্থটা বৃদ্ধি পায়, দেখা যায় যে কাট অফ ফরমেশনের কারণে সেটা হচ্ছে কাউন্টার ব্যালেন্স হয়ে যায়। এরপরে কন্ট্রোল অ্যান্ড ট্রেনিং অফ রিভার, একটা রিভারকে কেন কন্ট্রোল করবেন বা কেন ট্রেনিং করবেন, এখানে বলতেছে the river training in its wider aspects covers all those engineering works which are constructed on a river so as to guide and confine the flow to the river channel and to control and regulate the river bed configuration, thus ensuring safe and effective disposal of floods and sediment loads। অর্থাৎ বলতেছে যে রিভার ট্রেনিংটা একটা হচ্ছে খুবই ওয়াইডার একটা বিষয়। এটার উপরে মূলত হচ্ছে এটা হচ্ছে সাধারণত নির্ভর করতেছে যে আপনি কি স্ট্রাকচার কনস্ট্রাক্ট করতে চাচ্ছেন একটা রিভারে। আপনি ড্যাম, ব্রিজ,
ব্যারেজ, স্লুইস গেট, পাওয়ার জেনারেশন কি করতে যাচ্ছেন, এবং এগুলা করার পাশাপাশি যে আমাদের যে রিভার বেডের যে কনফিগারেশনটা আছে এটাকে রেগুলেট বা কন্ট্রোল করার জন্য পাশে, এবং যে আমাদের যে ফ্লাডটা হয় এবং যে সেডিমেন্ট লোডটা থাকে এটাকে সেফ এবং ইফেক্টিভ ওয়েতে ডিসপোজ করার জন্য মূলত হচ্ছে এই রিভার ট্রেনিংটা করা হয়। অবজেক্টিভ কি অবজেক্টিভ আছে দেখেন, প্রথমে বলতেছে টু প্রিভেন্ট দ্য রিভার ফ্রম চেঞ্জিং ইটস কোর্স অ্যান্ড টু অ্যাভয়েড আউটফ্লাঙ্কিং অফ স্ট্রাকচার লাইক ব্রিজ, ওয়ার, অ্যাকুইডাক্টস এক্সেট্রা। অর্থাৎ বলতেছে একটা রিভারের এর কোর্সটা পরিবর্তন, এর গতিপথটা পরিবর্তনের হাত থেকে রক্ষার জন্য রিভার ট্রেনিংটা করা হয়। পাশাপাশি হচ্ছে আমরা যে ব্রিজ, ওয়ার বা হচ্ছে অ্যাকুইডাক্ট অ্যাকুইডাক্ট আছে, আমরা যেমন আপনারা জানেন অ্যাকুইডাক্ট, ভায়াডাক্ট আমরা পড়বো আরো একটা চ্যাপ্টারে বিস্তারিত সেগুলো ফিগার সহ। অ্যাকুইডাক্ট মানে হচ্ছে যেটা নিচ দিয়ে পানি, পাশাপাশি হচ্ছে পানি তো যাবেই, পাশাপাশি হচ্ছে কোনো যেমন নৌকা বা হচ্ছে লঞ্চ এগুলো হচ্ছে যাতায়াত করতে পারে, যে স্ট্রাকচারগুলো নিচ দিয়ে, সেটাকে বলা হচ্ছে অ্যাকুইডাক্ট। ভায়াডাক্ট হচ্ছে যেটা আমাদের উপরে পানি কেনা উপরে, যেমন হচ্ছে ফ্লাইওভার একটা হচ্ছে ভায়াডাক্টের এক্সাম্পল। এই স্ট্রাকচারগুলো ব্রিজগুলো আউটফ্ল্যাঙ্কিং মানে যাতে যেখানে তৈরি করছি ওখান থেকে স্কারিং এর মাধ্যমে ওখান থেকে সরে না যায়, ওটা যাতে আমাদের ফেল না করে সেজন্য হচ্ছে রিভারটা ট্রেনিং করা হয়। এরপরে ফ্লাডিং দ্য সারাউন্ডিং কান্ট্রিজ অফ প্রোভাইডিং সেফ পাসেস ফর দ্য ফ্লাড, অর্থাৎ ফ্লাড ওয়াটারে যাতে প্লাবিত না হয়। যেমন আমাদের দেশে কিন্তু এই ফ্লাড ওয়াটারের কারণে আমরা দেখি যে হচ্ছে আমাদের যে উপকূলবর্তী এলাকাগুলো আছে সেগুলো প্লাবিত হয়ে যায়। এটা কি হয়, যে প্রপার ট্রেনিংটা না হওয়ার কারণে, প্রপার ওয়েতে ট্রেনিংটা না হওয়ার কারণে। আবার অনেকটা হচ্ছে আমরা যেহেতু উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রি, সে কারণে আমরা প্রপার ওয়েতে পুরো রিভারকে ট্রেনিং করতে পারিনি এখনো পর্যন্ত, যে কারণে হচ্ছে রিভার ব্যাংকটা দেখা যায় যে ফেল করে দেয়। এরপরে এখানে বলা আছে যে সেডিমেন্ট লোডটাকে ইফেক্টিভ ওয়েতে ডিসপোজ করা, এটাও একটা কারণ। এরপরে হচ্ছে নেভিগেশনের জন্য মিনিমাম একটা ডেপথকে বজায় রাখার জন্য। আপনারা জানেন যে হচ্ছে রিভার ট্রেনিং যেমন রিভার ট্রেনিং বলতে এখানে হচ্ছে ড্রেজিং এর কথাটা বলা হচ্ছে। আমরা ড্রেজিং করি নাব্যতাটা বজায় রাখার জন্য, যেমন হচ্ছে গল্লামারি থেকে ব্রিজ অতটা একদম যে নিচে দিয়ে কিছুই যাইতে পারে না, কারণ কি এখানে পর্যাপ্ত পরিমাণে নেভিগেশনের ব্যবস্থা নাই বা ব্রিজটা অনেক ডাউন হয়ে গেছে করা। তো এটা হচ্ছে একটা কারণ রিভারকে ট্রেনিং করার। এরপরে রিভার ট্রেনিংটা বিভিন্ন ভাগে বিভক্ত, যে বলতেছে হাই ওয়াটার ট্রেনিং অর ট্রেনিং ফর ডিসচার্জ, আরেকটা হচ্ছে লো ওয়াটার ট্রেনিং ফর ডেপথ, আরেকটা হচ্ছে মিন ওয়াটার ট্রেনিং বা ট্রেনিং ফর সেডিমেন্ট। এই তিন ভাগে মূলত বিভক্ত। প্রথমে যদি দেখি যে হাই ওয়াটার ট্রেনিং বলতে পারি বা ট্রেনিং ফর ডিসচার্জ, এটা বলতে কি বোঝাচ্ছে, যে মেইন প্রাথমিক যে প্রাইমারি যে পারপাস হাই ওয়াটার ট্রেনিং বা ট্রেনিং ফর ডিসচার্জ, এটার প্রাথমিক কারণ হচ্ছে ফ্লাড কন্ট্রোল করা। It therefore aims at providing sufficient river cross section for the safe passage of maximum flood, অর্থাৎ রিভার ক্রস সেকশন যাতে ঠিকঠাক মতো থাকে সেটাকে এনশিওর করা। এবং এটার জন্য আমাদের হচ্ছে নানা ধরনের স্ট্রাকচার কনস্ট্রাক্ট করতে হতে পারে, যেমন হচ্ছে ডাইক বা এখানে আরো একটা বলা আছে লেভি, এগুলো কনস্ট্রাক্ট করা হতে পারে। এবং ডাইক এবং লেভি কি জিনিস এবং কিভাবে কনস্ট্রাক্ট করে আমরা সামনে দেখবো, বিস্তারিত আমাদের আছে। এরপর লো ওয়াটার ট্রেনিং যেটা আপনারা এখানে দেখতেছেন, প্রাইমারি পারপাস অফ প্রোভাইডিং সাফিসিয়েন্ট ওয়াটার ডেপথ ইন নেভিগেবল চ্যানেলস ডিউরিং লো ওয়াটার পিরিয়ডস, অর্থাৎ হচ্ছে শুকনো মৌসুমে যাতে পর্যাপ্ত পরিমাণে আমাদের নেভিগেশনটা বজায় থাকে, সেই কারণে যে রিভার ডেপথটা বজায় রাখা, এটাই হচ্ছে লো ওয়াটার ট্রেনিং। এবং এর জন্য আমাদের কি হতে পারে, গ্রোয়েন তৈরি করা লাগতে পারে। এখানে বলা আছে যে আপনি গ্রোয়েন তৈরির মাধ্যমে এই যে ট্রেনিং ফর ডেপথ বা ওয়াটার ট্রেনিংটা এটা আপনি করতে পারবেন। এবং গ্রোয়েন এটা আমাদের সামনে আছে, আমরা দেখব। হ্যালো, এই বাসে আছেন কে? ইসমত জাহান,
আচ্ছা আচ্ছা, এরপর মিন ওয়াটার ট্রেনিং বা ট্রেনিং ফর সেডিমেন্ট। সেডিমেন্ট লোডটাকে এফিসিয়েন্ট ওয়েতে ডিসপোজ করার জন্য সাসপেন্ডেড লোড এবং বেড লোডকে এফিসিয়েন্ট ওয়েতে ডিসপোজ করার জন্য হচ্ছে এই ট্রেনিংটা করা হয়, মিন ওয়াটার ট্রেনিংটা। এবং যার ফলে চ্যানেলের শেপটা ভালোভাবে বজায় থাকে। এরপরে এটা আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষাতে থাকে, মেথডস অফ রিভার ট্রেনিং। আপনি কিভাবে রিভারটাকে ট্রেনিং করবেন, কি ওয়েতে রিভারকে ট্রেনিং করতে পারেন। এখন যে বলতেছে চিফ এইম অফ রিভার ট্রেনিং ইজ টু অ্যাচিভ দ্য আলটিমেট স্টেবিলিটি অফ দ্য রিভার উইথ দ্য এইড অফ রিভার ট্রেনিং মেজার্স। অর্থাৎ রিভার ট্রেনিং মেজারের মাধ্যমে একটা রিভারের আলটিমেট স্টেবিলিটিটা অর্জন করাই হচ্ছে রিভার ট্রেনিং এর প্রধান উদ্দেশ্য। দেখেন বলতেছে তারপরে দ্য স্টেবিলিটি অফ এ রিভার ডাজ নট মিন দ্যাট চেঞ্জেস লাইক স্কাউরিং অ্যান্ড সিল্টিং অফ এ বেড অ্যাডভান্সমেন্ট অফ ডেল্টা ইনটু দ্য সি এক্সেট্রা উইল নট টেক প্লেস। অর্থাৎ বলতেছে যে স্টেবিলিটি বলতে আপনার সিল্টিং, স্কাউরিং বা হচ্ছে ডেল্টা ফরমেশন এগুলাকে বুঝাবে না। এটা মূলত নির্ভর করবে, এটা বলতে বুঝাবে ইট অনলি মিনস দ্যাট দ্য রিভার অ্যাটেইনস অ্যান ইকুইলিব্রিয়াম স্টেজ অ্যান্ড নো সিগনিফিক্যান্ট চেঞ্জ অকার্স ইন ইটস অ্যালাইনমেন্ট, স্লোপ, রিজিম এক্সেট্রা। এটা বলতে বুঝাবে মূলত যে রিভারটাকে যাতে ইকুইলিব্রিয়াম স্টেজে থাকে, অর্থাৎ যে অবস্থাতে আছে ওই অবস্থাতে বজায় রাখাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। বলতেছে দেখেন দ্য ফলোইং আর দ্য জেনারেলি অ্যাডপ্টেড মেথডস ফর ট্রেনিং রিভার্স ইনক্লুডিং ব্যাঙ্ক প্রোটেকশন। একটা আমার বলতেছে মার্জিনাল এমব্যাঙ্কমেন্ট অর লেভি তৈরি করা, গাইড ব্যাঙ্ক তৈরি করা, গ্রোয়েন তৈরি করা, আর্টিফিশিয়াল কাট অফ তৈরি করা, পিচিং অফ ব্যাঙ্কস অ্যান্ড প্রভিশন অফ লঞ্চিং অ্যাপ্রন, পিচ আইল্যান্ড তৈরি করা, এবং আরও আছে হচ্ছে আমাদের মিসেলেনিয়াস আরও কিছু মেথড আছে, যেমন সিল তৈরি করা বা ব্যান্ডেলিং তৈরি করা। তো পরের যে প্যারাগুলো আছে আমাদের, সেই প্যারাগুলোতে প্রতিটা পয়েন্টের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আমরা যদি প্রথম একটা দেখি যে মার্জিনাল এমব্যাঙ্কমেন্ট বা লেভি কি জিনিস। প্রথমে বলতেছে দেখেন এখানে মার্জিনাল এমব্যাঙ্কমেন্ট বা আর জেনারেলি আর্থ এন্ড এমব্যাঙ্কমেন্ট রানিং প্যারালাল টু দ্য রিভার অ্যাট সাম সুইটেবল ডিস্টেন্স ফ্রম ইট। অর্থাৎ এটা হচ্ছে রিভারের প্যারালালি থাকবে এবং মূলত এটা হচ্ছে মাটির তৈরি থাকে, আর্থ এন্ড এমব্যাঙ্কমেন্ট থাকে, নদীর প্যারালালি তৈরি করা হয়। ফিগার আছে, ফিগার যদি একটু দেখি সামনে। এবং এটা সাধারণত দেখেন বলতেছে যে দে মে বি কনস্ট্রাক্টেড অন বোথ সাইডস। সাধারণত কনস্ট্রাক্ট করা হয় অন বোথ সাইড অর অনলি অন সাইড, এক সাইডেও হতে পারে বা বোথ সাইডেও হতে পারে। ফর সাম সুইটেবল রিভার লেন্থ, যে আমার নির্দিষ্ট বা সুইটেবল কিছু লেন্থ জুড়ে সাধারণত এটা থাকে, যেখানে হচ্ছে রিভারটা সাধারণত আমার টাউন অথবা সিটি অথবা অন্য কোনো ইম্পর্ট্যান্ট প্লেসকে পাস করে। এটা কিন্তু আমার ইন্টার রিভার লেন্থ জুড়ে তৈরি করা পসিবল না, কারণ হচ্ছে সেটা ক্ষেত্রে কিন্তু অনেক হিউজ একটা ইসের ব্যাপার, যেটা আসলে কল্পনা করাও অনেক বড়ই আর কি। তো এটা কি হতে পারে যে সাধারণত হচ্ছে আমার যেখানে একটা টাউন অথবা সিটি অথবা হচ্ছে ইম্পর্ট্যান্ট প্লেসকে ক্রস করে যাচ্ছে রিভারটা, সেই সমস্ত জায়গায় সাধারণত এটা করা হয়। এবং এটা হচ্ছে এই এমব্যাঙ্কমেন্ট ওয়ালগুলা কি করে, রিটেইন দ্য ফ্লাড ওয়াটারকে রিটেইন করে এবং আশপাশের যে ল্যান্ড বা টাউনটা আছে সেই ল্যান্ড বা টাউন বা সিটিকে আমাদের প্লাবিত হওয়ার হাত থেকে রক্ষা করে। এবং এই যে লেভি বা এই যে মার্জিনাল এমব্যাঙ্কমেন্ট অথবা ডাইকটা সাধারণত মেইনলি ইউজ করা হয় হচ্ছে ফ্লাড প্রোটেকশনের জন্য, বাই কন্ট্রোলিং দ্য রিভার অ্যান্ড নট বাই ট্রেনিং দ্য রিভার। রিভারকে কন্ট্রোল করার মাধ্যমে এই লেভি এবং ডাইকটা মূলত কি করে, রিভারকে ট্রেনিং করে না, মূলত রিভারকে কন্ট্রোল করে। রিভারকে এমনভাবে কন্ট্রোল করে যাতে হচ্ছে আমার পাশে টাউন বা সিটি বা ইম্পর্টেন্ট কোনো যদি প্লেস থেকে থাকে সেগুলোকে বন্যার পানির হাত থেকে বা ফ্লাডিং হওয়ার হাত থেকে
রক্ষা করে। এরপরে দেখেন যে কেমন থাকে, এখানে সেটার একটা ইয়ে আছে। এটা আপনার এগুলো পড়বেন একটু, ডিজাইন অফ গ্লেভি সেকশন, যে আপনার স্লোপটা কেমন হবে, কোন ধরনের সয়েলের ক্ষেত্রে স্লোপ কেমন হবে, ফ্লাড লেভেলের জন্য আপনি ফ্রি হাইটটা কতটুকু দিবেন, সবকিছু এখানে দেয়া আছে কোনটা কতটুকু হবে। যদি হাইটটা যদি 2.5 মিটারের বিলো হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেকশনটা সাধারণত এমন হয় যে দেখেন এখানে স্টোন পিচিং করা আছে এই সাইডে, এবং এই যে 2.5 to 3 মিটার থ্রি বোর্ডটা কতটুকু দিবেন সেটাও বলা আছে। হাইটটা যদি আরো বেশি হয় এবং হাইটটা যদি 2.5 to 3.25 মিটার হয় এবং যদি হাইটটা যদি 3.25 মিটারের অ্যাবাভ হয় তাহলে সেক্ষেত্রে কেমন হবে আপনার। ঠিক আছে, এগুলো হচ্ছে টিপিক্যাল সাধারণত এই যে ডাইমেনশনগুলো দেওয়া আছে এই ধরনের ডাইমেনশনই হচ্ছে ব্যবহার করা হয় ডিজাইনের সময়। এরপরে যেটা আছে গাইড ব্যাংক। আজকে এ পর্যন্ত থাক, বলেন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। এই শীটটা কি আজকে দিয়ে দেবেন? এখনই দিয়ে দিব। লাইনে থাকেন, কাকে দেবো? স্যার আমাকে দিয়ে দিলে হবে। সিয়া রুমান। মন বিন রায়হান, তাই তো? জি স্যার। রায়হান। কি নাম? স্যার আইডির নাম রুম্মান রিজভি। হ্যাঁ পাইছি। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েন।